আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। এটা আমরা 1 নম্বর সেট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে সেগুলো দেখে নিই। প্রথম প্রাকৃতিক ভূগোল থেকে 1 নম্বর অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এরপর পৃথিবীর গতিসমূহ, তারপর আঞ্চলিক ভূগোল থেকে রয়েছে ভারতের সম্পদ 7 নম্বর অধ্যায় যেটা, ঠিক আছে। এবং তোমাদের মানচিত্র থাকবে, 5 নম্বরের মানচিত্র থাকে ভারতের সম্পদ এই অধ্যায় থেকে। তো এইগুলো তোমাদের পড়তে হবে, এই 3টি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এরপর তোমাদের দেখো নাম্বার বিভাজনটি কীরকম করা হয়। 7টি এমসিকিউ প্রশ্ন থাকে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো তোমাদের সঠিক উত্তর বেছে লিখতে হবে। এবং 8টি থাকবে ভেরি শর্ট টাইপ প্রশ্ন, যেগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন, সেগুলো থাকবে 8টা 1 নম্বর মানের প্রশ্ন। 3টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন থাকে। এবং 3টি 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, 3 তারিখে 9 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন থাকবে। এগুলো দেখো প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন তোমাদের লিখতে হবে। এবং 5 নম্বর মানের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 থেকে 5 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন থাকবে। আর 5 নম্বর থাকবে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। তো এরকম প্যাটার্নে 40 নম্বরের পরীক্ষা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে হয় এবং সেখানে সময় থাকে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে রয়েছে নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, নরওয়ে, জাপান না শ্রীলঙ্কায়। তো নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত হচ্ছে নরওয়ে। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কর্কট ক্রান্তি রেখায়, মেরু বিন্দুতে না নিরক্ষীয় রেখায় না কুমেরু বিন্দুতে। তো পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি নিরক্ষ রেখায়। পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হীরাকুদ, ফারাক্কা, মাইথন না পাঞ্চেত। তো পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা। এরপর দেখো পৃথিবী কেন্দ্রিক মতবাদের প্রবক্তা ছিলেন কোপার্নিকাস, অ্যারিস্টটল, ব্রুনো না ব্রাহে। তো পৃথিবী কেন্দ্রিক মতবাদের প্রবক্তা ছিলেন অ্যারিস্টটল। সারা বছরই প্রায় দিনরাতের সমান নিরক্ষীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে না কুমেরু অঞ্চলে। তো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রায় দিনরাত সমান হয়। এরপর ভারতের একটি কয়লা খনি অঞ্চল নয়, রানীগঞ্জ, ঝরিয়া, সিঙ্গারেনি না বাদাম পাহাড়। তো এই 4টি অপশন দেওয়া আছে, কোনটা ভারতের একটি কয়লা খনি নয়, সেটা হচ্ছে বাদাম পাহাড়। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের মাছ স্থায়ী সম্পদ, পূরণশীল সম্পদ, মানবিক সম্পদ না সাংস্কৃতিক সম্পদ। তো সমুদ্রের মাছ এটা হচ্ছে একটি পূরণশীল সম্পদ। পরের প্রশ্ন 2 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। নাম্বার কয়ে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে। এখানে 1 × 3 = 3। নাম্বার 1 রয়েছে দেখো তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা ক্ষেত্র, এটা ঠিক হবে। এরপর অনসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার, এটা ভুল হবে। পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 40 কিলোমিটার, এটা ভুল লিখবে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 3 = 3। জলবিদ্যুৎ এক প্রকার ড্যাশ সম্পদ, জলবিদ্যুৎ এক প্রকার অফুরন্ত সম্পদ। পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল হচ্ছে ড্যাশ। তো মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল। এরপর হচ্ছে 4 জুলাই কক্ষপথে পৃথিবীর অবস্থানকে ড্যাশ বলে। তো 4 জুলাই কক্ষপথে যে পৃথিবীর অবস্থান থাকে সেটাকে বলা হয় অপসূর অবস্থান। পরবর্তী প্রশ্ন দেখো গয়ের দাগে 2-1 কথায় উত্তর লিখতে হবে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 2 = 2। নাম্বার 1 ব্যবহারে ফুরোবে না এমন সম্পদকে কি বলে? তো ব্যবহারে ফুরোবে না এমন সম্পদকে বলা হয় অফুরন্ত সম্পদ। এরপর অথবা দিয়ে রয়েছে দামোদর উপত্যকা কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত? তো দামোদর উপত্যকা কয়লা সম্পদ এই খনিজের জন্য বিখ্যাত। ভূপৃষ্ঠের কোথায় সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়? তো লিখবে এখানে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ভূপৃষ্ঠের সারা বছর হচ্ছে দিনরাত্রির দৈর্ঘ্য সমান থাকে, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে। এরপর হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে মহাবিষুব কোন তারিখে হয়? তো মহাবিষুব হয় 21শে মার্চ এই তারিখে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে নিচে প্রশ্নগুলি 2-3টে বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 3 × 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 নিশীথ সূর্য কি? তো নিশীথ সূর্য হচ্ছে প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতি এবং মেরুরেখার হেলানো অর্থাৎ 66.12 ডিগ্রি কোণে অবস্থানের জন্য 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই 6 মাস সুমেরুতে অর্থাৎ 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং তার আশেপাশে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের উত্তর সীমান্তের হামারফেস্ট বন্দর, যার অক্ষাংশ হচ্ছে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ, সেখান থেকে গভীর রাতেও দূরে উত্তর মেরুর আকাশে সূর্য দেখা যায়, একে বলে নিশীথ সূর্য। ওকে, তো নিশীথ সূর্যের দেশ কাকে বলে? দেখো এজন্য নরওয়ের হামারফেস্ট বন্দর এবং তার আশেপাশের জায়গাসমূহকে বলে নিশীথ সূর্যের দেশ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, অথবা দিয়ে রয়েছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করে চলেছে। সেই জন্য আমরা প্রত্যহ সকালে পূর্ব দিকে সূর্যকে উদয় হতে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত যেতে দেখি। দৈনিক বা প্রতিদিন আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। এরপর জিপিএসের যে কোনো দুটি ব্যবহার লেখুন।
তো জিপিএস এর ব্যবহার হচ্ছে 1 নম্বর অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। 2 নম্বর হচ্ছে দিক নির্ণয়। জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে। অথবা দিয়ে রয়েছে দিগন্ত রেখা বলতে কী বোঝো? তো কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে। যে কাল্পনিক রেখায় আকাশ মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। নেক্সট হচ্ছে সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? তো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে, যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। 4 নম্বর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে 3 নম্বর দাগের প্রশ্ন, নিরপেক্ষ উপাদান কাকে বলে? পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা পদার্থ সম্পদ নয়, আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সব সামগ্রীকে নিরপেক্ষ উপাদান বলে। পরের প্রশ্ন দেখো 4 নম্বরে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে 3টি প্রশ্নের জন্য। প্রথম হচ্ছে আবর্তন গতি না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না, এটা ব্যাখ্যা করতে হবে। তো পৃথিবীর আবর্তন গতির জন্য পর্যায়ক্রমে দিন ও রাত্রির সংঘটিত হয়। এর ফলে পৃথিবীর বিভিন্ন অংশে উষ্ণতার সমতা বজায় থাকে। এই কারণেই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর যে অংশ চিরকাল সূর্যের দিকে অবস্থান করত, সেই অংশ প্রখর উত্তপ্ত এবং এর বিপরীত অংশ আলো ও উত্তাপের অভাবে প্রবল শীতল হতো। ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগতের কোনো অস্তিত্বই থাকতো না। অথবা দিয়ে বলা হচ্ছে অপসূর ও অনসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য করো। তো অপসূর ও অনসূর অবস্থানের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর পার্থক্য, 4 জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার হয়। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অপরদিকে 3রা জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। তো এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে অপসূর অবস্থানে সূর্য পৃথিবী থেকে দূরে থাকে বলে সূর্যকে ছোট দেখায় এবং পৃথিবীর পরিক্রমণ বেগ কম হয়। তো এরপর দেখো অনসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কম থাকে বলে পৃথিবীর পরিক্রমণ বেগ বেড়ে যায়। আর 3 নম্বর পার্থক্য হচ্ছে অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে আর অনসূর অবস্থানে উত্তর গোলার্ধে শীতকাল থাকে। তো এইগুলো অপসূর আর অনসূর অবস্থানের মধ্যে পার্থক্য। তো পার্থক্যগুলো তোমরা কিন্তু পারলে টেবিলের মধ্যে লিখবে, সেটা ভালো হয়। আমি এখানে পরপর লিখেছি, তোমরা টেবিল করে লেখার চেষ্টা করবে টেবিলের মধ্যে। 2 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহগুলির মধ্যে পার্থক্য করো। তো 1 নম্বর হচ্ছে অন্তর্ভাগের গ্রহগুলির সূর্যের কাছে অবস্থান করে আর বহির্ভাগের গ্রহগুলি সূর্য থেকে দূরে অবস্থান করে। 2 নম্বর অন্তর্ভাগের গ্রহগুলি আকারে বড় হয় আর বহির্ভাগের গ্রহগুলি আকারে ছোট হয়। বড় এখানে প্রায় বিন্দু দেবে নিচে, ঠিক আছে, বিন্দুটা পড়েনি। এরপর 3 নম্বর হচ্ছে অন্তর্ভাগের গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। আর বহির্ভাগের গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস আর হচ্ছে নেপচুন। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর এক থাকে না কেন? এটা ব্যাখ্যা করতে হবে। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর এক থাকে না কারণ পৃথিবী সূর্যকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে না, বরং উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। 1 নম্বর দেখো পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে। 2 নম্বর কারণ হচ্ছে এই উপবৃত্তাকার পথের কারণে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর ধরে স্থির থাকে না। কেপলারের আইন বলে যে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তো এইগুলো হচ্ছে কারণ পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সারা বছর সেটা একই থাকে না, তার কারণ। অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। দেখো অপ্রচলিত শক্তির সুবিধা হচ্ছে 1 নম্বর এই শক্তির উৎসগুলি প্রকৃতি থেকে বিনামূল্যে পাওয়া যায়। 2 নম্বর এই শক্তির উৎসগুলো পরিবেশ বান্ধব। 3 নম্বর এই শক্তির উৎসগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, অর্থাৎ পুনরায় এগুলোকে আবার পূরণ করা যায়। পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে বলা হচ্ছে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। তো পুনর্ভব আর অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না বা যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনাও নেই তাদের পুনর্ভব সম্পদ বা প্রবাহমান বা অফুরন্ত সম্পদ বলে। আর প্রকৃতিতে এমন অনেক সম্পদ আছে যেগুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের অপুনর্ভব সম্পদ বা গচ্ছিত সম্পদ বলে। 2 নম্বর হচ্ছে পুনর্ভব বা প্রবাহমান সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, জল, বায়ুপ্রবাহ, জলভাটা, শক্তি প্রভৃতি এইগুলো। আর পুনর্ভব ও গচ্ছিত সম্পদগুলির মধ্যে অন্যতম হলো কয়লা, খনিজ তেল, আকরিক, লোহা প্রভৃতি। ঠিক আছে। নেক্সট 3 নম্বর পার্থক্য হচ্ছে পুনর্ভব বা পূরণশীল সম্পদের পরিমাণ অফুরন্ত, এই সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। আর অপুনর্ভব বা গচ্ছিত সম্পদের পরিমাণ সীমিত, অর্থাৎ পুনর্ভব বা গচ্ছিত সম্পদগুলি পৃথিবীর সর্বত্র সমপরিমাণে পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে পুনর্ভব আর অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্যগুলি তোমরা টেবিলের মধ্যে লেখার কিন্তু চেষ্টা করবে। 5 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর।
তো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে 1 নম্বর দাগে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ দাও। তো পৃথিবীর যে গোলাকার সেই তার সপক্ষে এখানে প্রমাণ লিখতে হবে। তো আমরা উত্তরটা লিখছি 1 নম্বর দিয়ে পণ্ডিতদের মতামত। আজ থেকে প্রায় 2600 বছর আগে গ্রিক দার্শনিক পিথাগোরাসের গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে পৃথিবীর আকার একটি গোলকের মতো গোলাকার। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাসের মতো বিখ্যাত পণ্ডিতগণ এর সাথে একমত হয়েছিলেন। 2 নম্বর হচ্ছে নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক দিক পরিবর্তন না করে ক্রমাগত জাহাজ চালিয়ে যান। যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানেই পুনরায় ফিরে আসেন। পৃথিবী গোলাকার বলেই এটি সম্ভব হয়েছিল। 3 নম্বর প্রমাণ কি সর্বত্র একই সময়ে সূর্যাস্ত ও সূর্যোদয় হয় না। পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যাস্ত প্রথমে পূর্বের দেশগুলিতে এবং পরে পশ্চিমের দেশগুলিতে ঘটে। এইগুলো হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ। এরপর 4 নম্বর প্রমাণ হচ্ছে দিগন্ত রেখার বিস্তৃতি। একটি বড় খোলা বিস্তৃতির দিকে তাকালে মনে হয় যেন আকাশ ও পৃথিবী একটি বৃত্তাকার রেখায় মিশে গেছে। বৃত্তাকার রেখাটি হলো দিগন্ত রেখা। পৃথিবী গোলাকার হওয়ার কারণেই দিগন্ত রেখা বৃত্তাকার হয়। 5 নম্বর প্রমাণ হচ্ছে গোলাকার ভূপৃষ্ঠে জাহাজের অবস্থান। যখন একটি জাহাজ দূরবর্তী সমুদ্র থেকে তীরে আসে তখন এর মাস্তুল অর্থাৎ ওপরের অংশটি প্রথম দৃশ্যমান হয়। পৃথিবী গোলাকার, তাই সমুদ্র পৃষ্ঠ গোলাকার। ফলে জাহাজের উপরের অর্ধেক অংশ আগে দেখা যায় যখন একটি জাহাজ সমুদ্র সৈকত থেকে দূরে সমুদ্রের দিকে চলে যায় তখন জাহাজের নিচের অর্ধেকটা এবং ধীরে ধীরে সব শেষে মাস্তুল অদৃশ্য হয়ে যায়। এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগের প্রশ্ন, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। তো সম্পদ সংরক্ষণ কি? ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারই হলো সম্পদ সংরক্ষণ। সম্পদ সংরক্ষণের উপায়সমূহ হচ্ছে 1 নম্বর পরিবর্তন দ্রব্যের ব্যবহার। বর্তমানের ব্যবহৃত সম্পদের পরিবর্তে যদি অন্য সম্পদ দিয়ে আমাদের সম্পদের চাহিদা পূরণ করা যায় তাহলে বহুল প্রচলিত সম্পদ নিয়ে আমাদের দুশ্চিন্তা অনেকাংশে কমে যায়। 2 নম্বর হচ্ছে সম্পদ ব্যবহারে বাহুল্য কমানো। প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে। অতিমাত্রায় সম্পদ ব্যবহার না করলে সম্পদ সংরক্ষণ সম্ভব। এরপর 3 নম্বর পয়েন্ট, অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহার। কেবলমাত্র বিশেষ ক্ষেত্রে কোনো সম্পদ ব্যবহার করে ওই সম্পদের সংরক্ষণ করতে হবে। ওকে। এরপর 4 নম্বর অপচয় রোধ। সম্পদ ব্যবহারের সময় অপচয় রোধ প্রয়োজন, আর অপচয় রোধ সম্ভব হলে তবেই সম্পদ সংরক্ষণ করা যাবে। এরপর 5 নম্বর প্রযুক্তির উন্নয়ন। উন্নত প্রযুক্তি প্রয়োগের ফলে স্বল্প কাঁচামালের সাহায্যে অধিক উৎপাদন সম্ভব হয়, এতেও সম্পদ সংরক্ষিত হয়। ঠিক আছে। তো দেখো এরপর 6 নম্বর দাগে যেটা রয়েছে, প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর দাগে রয়েছে পশ্চিম ভারতের লিগনাইট খনি একটি পারমাণবিক শক্তি উৎপাদক কেন্দ্র, একটি বায়ু শক্তি উৎপাদক কেন্দ্র, একটি তৈল খনি, পূর্ব ভারতের একটি কয়লা উত্তোলক অঞ্চল। ঠিক আছে। এগুলো তোমাদের যে ম্যাপ দেওয়া হয় সেখানে কিন্তু চিহ্নিত করে দেখাতে হবে। তো এই সমস্ত প্রশ্নোত্তর যদি তোমরা PDF ফাইল পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে তোমরা কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে। সহজ লেসন লিখে সার্চ করবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপটিকে ইনস্টল করে নেবে। যারা আগের থেকে ইনস্টল করে রেখেছো তারা কিন্তু অ্যাপটিকে আপডেট করবে। ঠিক আছে। আর যারা প্রথমবার ইনস্টল করছো তাদেরকে কিন্তু রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য তোমরা প্রথমে এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল দেবে। সিটি তুমি যে এরিয়ায় থাকো সেখানে নাম দেবে। তারপরে এখানে পাসওয়ার্ড, নিজের মতো একটা পাসওয়ার্ড দেবে যেটা তুমি মনে রাখতে পারবে। তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবে। ঠিক আছে। তারপর তুমি যে নাম্বার এখানে প্রথমে দিয়েছিলে সেই নাম্বারটা আরেকবার এখানে দিয়ে তোমরা যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে তোমার কিন্তু অ্যাপের মধ্যে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে। যদি কোনো সময় তুমি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই যে ফরগট অপশান দেওয়া আছে, ফরগটে ক্লিক করে তুমি পাসওয়ার্ডটা আবার রিসেটও করতে পারো। ঠিক আছে। তো তারপর দেখো প্রথমে তুমি এরকম অপশান আসবে, নিচে একটা অপশান দেখা যাচ্ছে, এখান থেকে ক্রস চিহ্ন যেটা দেখা যাচ্ছে এখানে কেটে দেবে। উপরে দেখো এখানে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে এখানে তোমাকে স্ট্রিম সিলেক্ট করতে হবে। এই যে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 রয়েছে। ঠিক আছে। তুমি যে ক্লাসেরটা দেখতে চাইছো, যে ক্লাসের কোর্স, সেই ক্লাসটাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আমি এখানে কোনোটাই সিলেক্ট না করি তাহলে কিন্তু আমার সামনে এইরকম একটা অপশান দেখাবে, যেটা তোমাদের যারা প্রথমবার ইনস্টল করবে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম অপশানটা দেখাবে, যেহেতু কোনো এখানে স্ট্রিম সিলেক্ট করা নেই। সেক্ষেত্রে তোমরা এখানে ওকে বাটনে ক্লিক করবে এবং যে ক্লাসের কোর্স দেখতে চাইছো সেই ক্লাসটিকে তোমরা সিলেক্ট করবে। যদি সব ক্লাসেরই দেখতে চাও সব ক্লাসেরগুলো এখানে সিলেক্ট করে নিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবে
এখানে যে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলে অ্যাপটিকে এভাবে খুলে যাবে। এবার এখানে দেখো প্রচুর পেড কোর্স রয়েছে যেগুলো তোমাদের কিনতে হবে, এবং ফ্রি কোর্স রয়েছে। এই যে ফ্রি কোর্স, এখান থেকে তুমি সমস্ত ক্লাসের ফ্রি কোর্সগুলো রয়েছে এখান থেকে দেখতে পারো, বা পিডিএফও এখানে দিয়ে রাখবো, পিডিএফগুলো তোমরা সেখান থেকে দেখতে পারবে। এবার ফ্রি ভিডিওজ এখানে প্রচুর দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। এখানে অল কোর্স যে অপশান দেওয়া আছে, অল কোর্সে ক্লিক করলে যে পেড কোর্সগুলো এখানে দেওয়া হয়েছে সেই সমস্ত পেড কোর্সগুলো এখান থেকে দেখতে পারবে। আর এখানে মাই পেড কোর্স রয়েছে, মাই পেড কোর্সে ক্লিক করলে তুমি কী দেখতে পাবে, যে কোর্সটা তুমি কিনে রেখেছো সেই কোর্সটা এখানে দেখতে পাবে। এবং এখানে কন্টেন্টে ক্লিক করতে হবে, তারপর তুমি এখানে কন্টেন্টে ক্লিক করলে সমস্ত জিনিসগুলো এখান থেকে তুমি দেখে নিতে পারবে। যেমন এখানে পিডিএফগুলো রয়েছে, এই সমস্ত পিডিএফগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে বা অ্যাপ থেকেও দেখতে পারবে। তারপর এখানে ভিডিও রয়েছে, ভিডিওগুলো তুমি এখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। ঠিক আছে, এরপর দেখো নিচে অপশানগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফিচারগুলো রয়েছে অ্যাপের মধ্যে। এখানে ডেইলি কুইজ আছে, প্রচুর কুইজ এখানে দেওয়া, কিছু কুইজ এখানে আছে, আরও কিছু কুইজ দেওয়া হবে যেগুলো তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে এই কুইজে। এবার এখানে নিচের এইগুলো হচ্ছে পেইড কোর্স, ঠিক আছে, খুব কম প্রাইসে কিন্তু ওই পেইড কোর্সগুলো তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা এখান থেকে চাইলে পারচেস করতে পারো। ওকে, যেমন দেখো এখানে ক্লাস 7-এর আছে, ক্লাস 8-এর আছে, ক্লাস 8-এর দেখো এখানে অধ্যায়ভিত্তিক, এগুলো কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য তোমাদের দেওয়া হচ্ছে। 2026 সালের ফার্স্ট যে ইউনিট টেস্ট তোমাদের হবে মার্চ এপ্রিল মাসে, সেটার জন্য কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো যদি তুমি, এটা আমার এখানে পারচেস করা আছে, তুমি ক্লাস 7-টা দেখিয়ে দিচ্ছি। যদি এই অ্যাপের মধ্যে মানে এই কোর্সটার মধ্যে কী কী আছে দেখতে চাইলে তুমি কী করবে, এই প্লে লিস্টে ক্লিক করবে, তারপর এখানে দেখো ডিটেলসটা এখানটা তুমি দেখতে পারবে। তারপর এখানে যদি কন্টেন্টে ক্লিক করো, কন্টেন্টে ক্লিক করে দেখো এখানে সমস্ত বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো দেখা যাচ্ছে। বাংলাতে যদি আমি ক্লিক করি, বাংলাতে ক্লিক করলে প্রথমে রয়েছে পিডিএফ, এখানে রয়েছে পিডিএফগুলো এখানে দেখতে পাবে, এবং তারপর রয়েছে ভিডিওগুলো এখান থেকে তুমি দেখতে পাবে অ্যাড ছাড়াই। ঠিক আছে, কোনো কোর্স পারচেস করতে চাইলে তুমি এখানে কোনো এর ভেতরে গিয়েও করতে পারবে। যেমন এখানে ক্লিক করলাম, যদি আমি এখানে ক্লিক করে দেখো এখানে বাই করতে বলছে, এই বাই অপশানে ক্লিক করে তোমার কিন্তু অনলাইনে এটাকে পে করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা পারচেস হয়ে যাবে। তাছাড়া এখানে দেখো এখানেও একটা অপশান রয়েছে যে বাই নাও, এখানে বাই নাওতে ক্লিক করে তুমি এই কোর্সটিকে পারচেস করতে পারো। তো এইভাবে এখান থেকে বিভিন্ন কোর্স তুমি নিতে পারো, অথবা ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারো। নিচে দেখো মাই কোর্স রয়েছে, একই মাই কোর্সে ক্লিক করলে তুমি এখানে তোমার যে পেড কোর্স সেটা দেখতে পাবে। আর ডাউনলোডে ক্লিক করলে কি দেখতে পাবে, এখানে দেখো যে পিডিএফগুলো তুমি ডাউনলোড করে রেখেছো অ্যাপের মধ্যে সেগুলো দেখতে পাবে। অথবা যদি তোমার কোর্স পারচেস করা থাকে তাহলে তোমার পিডিএফটা কিন্তু নিজের গ্যালারিতে, ফোনের গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে তুমি চাইলে প্রিন্ট আউট বের করে নিতে পারবে। ওকে, তো এই ফিচারগুলো রয়েছে অ্যাপের মধ্যে, চাইলে তোমরা এখান থেকে পেড কোর্স নিতে পারো। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। তো আজকের এই ভিডিওতে দেখো আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম, এবং সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তো এটা হচ্ছে 1 নম্বর কোর্স, 1 নম্বর যে সেট সেটা তোমাদের দেওয়া হলো। এরপর আরও কয়েকটি সেট তোমাদের কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এইরকম। তো প্রতিটা সেট যদি তোমরা প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা এই সেটগুলির মধ্যে থেকে কমন পাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।